আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা ফিরোজ। যাচ্ছি বিস্তারিত সংবাদে। শিল্প কারখানা খোলায় অতিমারি করোনাকে পাত্তা না দিয়ে ঢাকায় ছুটছে শ্রমিকরা। এতে সড়ক, মহাসড়ক ও ফেরিঘাটে নেমেছে মানুষের ঢল। তবে যানবাহন কম থাকায় কয়েক গুণ বেশি ভাড়া গুনতে হয় শ্রমজীবী মানুষের। একই সঙ্গে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে চলাফেরা করায় বেড়েছে করোনা সংক্রমণের ঝুঁকি। রায়হান শোভনের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাদুর শহর ঢাকায় না এলে থাকবে না চাকরি, হবে না আহারের সংস্থান। ক্ষুধার তাড়নায় তাই প্রাণঘাতী করোনাও যেন তাদের কাছে তুচ্ছ ব্যাপার মাত্র। শিল্প কারখানা খোলা, তাই হন্যে হয়ে ছুটছে মানুষ। চরম ভোগান্তিকে সঙ্গী করে ভেঙে ভেঙে আসতে হচ্ছে কর্মস্থলে। এতে করে নৌ ও সড়ক পথে বেড়েছে যাত্রীদের চাপ। হাটিকুমরুল মহাসড়কের পর থেকেই জ্যাম, এই জ্যাম ঠেলেই আমরা আসছি। পথে পথে এত ভোগান্তি পেরিয়ে ঢাকায় প্রবেশ করেও মেলেনি সামান্যতম স্বস্তি। রোববার বেলা 12টা পর্যন্ত গণপরিবহন খোলা রাখার নির্দেশনায় সড়কে ছিল যানবাহন, তবে তা ছিল প্রয়োজনের তুলনায় খুব কম। এইভাবে আর সিদ্ধান্ত আরো 2-3 দিন আগে দিত বা পরে দিত, 3 তারিখ খোলা দিত, মানুষ সুস্থভাবে আইতো। এইভাবে কোনো আইন এইটা আইলে বাবা থেকে পড়েই তো আওয়া লাগে, নালে আমরা জীবন বাঁচবো কেমনে? আমাকে তো জীবন বাঁচানো লাগবে। দেশে আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেওয়া হয় 14 দিনের লকডাউন। জরুরি সেবার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়া বন্ধ রাখা হয় সবকিছু। এর মধ্যে শিল্প কারখানা খুলে দেওয়ায় লকডাউনের উদ্দেশ্য কতটুকু বাস্তবায়িত হলো তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। রায়হান শোভন, আরটিভি, ঢাকা। কাজে ফিরতেই হবে, তা না হলে চাকরি থাকবে না। পোশাক কারখানার কর্তা ব্যক্তিদের কাছ থেকে মুঠো ফোনে এমন বার্তা পেয়ে লকডাউন উপেক্ষা করে ঢাকায় ফিরছেন লাখো মানুষ। তবে গণপরিবহন বন্ধ রেখে শ্রমিকদের কাজে ফেরানো আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। সেলিম মালিকের রিপোর্ট দেখুন। করোনা সংক্রমণ ও মৃত্যু রোধে সারা দেশে চলছে কঠোর লকডাউন। তবে এর মধ্যে রোববার থেকে পোশাক কারখানা খোলা রাখার সুযোগ দিচ্ছে সরকার। চাকরি টিকে রাখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাইলের পর মাইল পায়ে হেঁটে ভিড় জমিয়েছেন ঘাটগুলোতে। কারো মনে নেই করোনার ভীতি। যাওয়ার জন্য বলছে, চাপ দিছে যে অফিস খোলা রাখলে চাকরি থাকবে না। মানে আমরা কি করবো? আমরা চাকরি চালাতে না, শুরু করে খামু। ঈদের আগেই বলে দিছে যে ডিউটিতে না এলে চাকরি থাকবে না, না গেলে অ্যাকশন করে দিবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন গণপরিবহন বন্ধ রেখে পোশাক কারখানা খোলা অবিবেচক সিদ্ধান্ত। সরকার ঘোষণা দিয়েছিলেন যে লকডাউনটা কঠোর হবে, কেউ ঘর থেকে বেরোতে পারবে না, বেরোলে জরিমানা হবে, জেল হতে পারে। তো সেই অবস্থানের সাথে এটা তো মিলছে না। হতে পারতো যে যখন খুলতেই হবে সেটা 4-5 দিন আগে মানে প্রস্তুতি নিয়ে, এটা তো কঠিন কোনো ব্যাপার না। তবে শিল্প মালিকদের দাবি কাউকে জোর করে কাজে ফেরানো হচ্ছে না। এখনো আপনাদেরকে আমরা নিশ্চিত করতেছি বা নিশ্চয়তা দিচ্ছি যে শ্রমিকদের চাকরিচ্যুত করার অবস্থান বর্তমানে আমাদের নেই। এই ধরনের কেউ যদি কোনো পদক্ষেপ নেয়, চাকরিচ্যুতির পদক্ষেপ নেয়, ডেফিনেটলি আমরা বিকিমি এবং বিজেমি এই ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এদিকে করোনা সংক্রমণ রোধে লকডাউনের বিপক্ষে গবেষণা সংস্থা PRI এর নির্বাহী পরিচালক। বাংলাদেশের ক্ষেত্রে এখন এটা অচল হয়ে গেছে। লকডাউন আমাদেরকে কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না। যেভাবে মানুষ শহর থেকে বের হচ্ছে, যেভাবে মানুষ শহরে ঢুকছে, তাতে সংক্রমণ আরো অনেক বাড়ছে। কাজে এই লকডাউন দেওয়ার চাইতে আমি মনে করি আর ক্ষতি বেশি হচ্ছে, লাভ কিছুই হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন করোনা সংক্রমণ কমানোর পাশাপাশি শ্রমিকের জীবিকা ঠিকঠাক রাখতে সরকারকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। সারা দেশে আবারও বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গেল একদিনে ভাইরাসটিতে 231 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 20,916। নতুন শনাক্ত হয়েছে 14,844 জন। এতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,64,328 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 15,054 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 10,93,266 জন। গার্মেন্টস শ্রমিকরা কর্মস্থলে ফেরায় করোনা সংক্রমণ পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এদিকে রাজধানী হাসপাতালগুলোতে সাধারণ শয্যা ও আইসিইউ সংকটে রোগী ও স্বজনদের দুর্ভোগ বেড়েছে। অন্যদিকে সোমবার থেকে ঢাকায় এবং 7 জুলাই থেকে সারা দেশে অক্সফোর্ড
অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে। বিস্তারিত থাকছে বেলাল হোসেনের রিপোর্টে। সারা দেশের মতো রাজধানীর হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা কমার কোনো লক্ষণই নেই। বিভিন্ন জেলা থেকে করোনা উপসর্গ নিয়ে একের পর এক রোগী আসছে হাসপাতালে। বেশিরভাগই আইসিইউ ও অক্সিজেনের জন্য করছে হাহাকার। হাসপাতালে কেউ মারা গেলে পাওয়া যাবে সিট, সে অপেক্ষায় ভুক্তভোগীরা। এখানে ডক্টর আপনার ডিএনসিসিতে রেফার করছে, এখন ওইখানে নিয়ে যাবে। আমি এ পর্যন্ত 5 জায়গায় গিয়ে অবশেষে এখানে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে এখান থেকে যখন চলে যাচ্ছিলাম এর মধ্যে একটা রোগী মারা গেছে। সেই ডেড বডি সিটটা ফাঁকা হওয়ার পরে অনেক কাকুতি বিনীত করে একটা সিট এখানে পেয়েছি। এদিকে রোববার রাজধানীর মহাখালী বিসিপিএস মিলনায়তনে এমবিবিএস প্রথম বর্ষের ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গার্মেন্টস খোলার ঘোষণায় শ্রমিকরা ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে, যা ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসতে পারে। আমাদের দেশে তো করোনা এখনো ঊর্ধ্বমুখী, বিধিনিষেধ অবশ্যই থাকতে হবে। বিধিনিষেধের মধ্যেই বিধিনিষেধ মেনে কাজ করতে হবে। যদি আমরা স্বাস্থ্যবিধি না মানি তাহলে এটা কমবে না। করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়লেও হাসপাতালে শয্যা বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। পূর্ব দক্ষিণ অঞ্চলে বাড়ছে, যেমন কুমিল্লা, চিটাগং, সিলেট বাড়ছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি সেবা দেওয়ার জন্য। যতটুকু বেড বাড়ানো সম্ভব আমরা বাড়িয়েছি। হাসপাতালের ভিতরে আর একটা বেড ঢুকারও জায়গা নাই। এদিকে ফের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হচ্ছে। প্রথম ডোজ টিকা যে কেন্দ্রে দেওয়া হয়েছে, দ্বিতীয়টিও একই কেন্দ্রে দেওয়া হবে। যারা এরই মধ্যে দ্বিতীয় ডোজের জন্য SMS পেয়েছে কিন্তু টিকা পায়নি, তারা আগের SMS দেখিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবে। দেশে 15,21,947 জন অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ পেলেও দ্বিতীয় ডোজ এখনও পাননি। বেলাল হোসেন, RTV, ঢাকা। 5 অগস্টের পর সব দোকান খুলে দেওয়া সহ 4 দফা দাবি জানিয়েছেন দোকান মালিক সমিতি। সকালে সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, করোনা সংক্রমণ কমানো লকডাউন একমাত্র সমাধান নয়। স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর হওয়ার পাশাপাশি মানুষের দোরগোড়ায় ভ্যাকসিন পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। গেল 18 মাসে ব্যবসায়ীদের 27 লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। আমি এই কথাই বারবার বলছিলাম, যারা হাজার হাজার কোটি টাকা যারা বিনিয়োগ করছে 5 আগস্টের পর লকডাউন বন্ধ করে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে না দিলে এই খাতের উপর নির্ভরশীল কোটি কোটি মানুষ অনাহারে মৃত্যুবরণ করতে পারে। সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় রেকর্ড 237 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে 218 জনই রাজধানীর। এদিকে 2 সপ্তাহের মধ্যে এডিস মশা নির্মূল করে সহনীয় পর্যায়ে আনতে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। বিকেলে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণ মতবিনিময় সভায় এই নির্দেশ দেন তিনি। এ সময় মেয়র তাপস বলেন, ডেঙ্গুর লার্ভা নিধনে 2 আগস্ট থেকে দক্ষিণ সিটিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হচ্ছে। পরিস্থিতি এখনও আশঙ্কাজনক পর্যায়ে যায়নি মন্তব্য করে ঘরে ঘরে গিয়ে ডেঙ্গুর উৎস নিধনের কথাও জানান মেয়র। বাংলাদেশকে অস্তিত্বহীন করতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জিয়াউর রহমান ও খন্দকার মোশতাকের ইন্ধনেই জাতির পিতাকে হত্যা করা হয়। শোকের মাসের প্রথম দিনে কৃষক লীগের রক্তদান কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার আর দেশের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্য নিয়েই আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞের ক্ষত নিয়ে বছর ঘুরে আসা মাসের নাম আগস্ট। 1975-এর 15 আগস্ট 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। আর এই হত্যাকাণ্ডের সাথে জড়িতরা মুক্তিযুদ্ধের চেতনায় অবিশ্বাসী উল্লেখ করে 15 আগস্টের ষড়যন্ত্র থেকে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হত্যাকারীদের সাথে জড়িত ছিলেন জিয়াউর রহমানও। কর্নেল ফারুক আর রশিদ ইন্টারভিউতেই কিন্তু তারা বলেছিল যে জিয়াউর রহমান, তার সাথে তাদের যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল এবং সফল হতে পারলে সে তাদের পাশে থাকবে, এই
কথাও দিয়েছিল এবং সব রকম সহযোগিতাও করেছিল। জিয়ার পথ ধরে আমরা দেখেছি জেনারেল এরশাদ এই খুনিদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সুযোগ দেয়, তার থেকেও এক ধাপ উপরে যে খালেদা জিয়া এবং তাদেরকে পুরস্কৃত করে। বাংলাদেশ টিকে থাকুক, বাংলাদেশের অস্তিত্ব থাকুক, এটাই তারা চায়নি। আর যাতে না দাঁড়াতে পারে সেজন্যই জাতিপিতা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। পিতার স্বপ্ন পূরণে দুটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হত্যার বিচার করেছি, তবে এই ষড়যন্ত্রের পিছনে কারা সেটা এখনো আবিষ্কার হয়নি, তবে সেটা একদিন না একদিন আবিষ্কার হবে, এটা ঠিক। যে স্বপ্নটা আমার বাবা দেখেছেন, ছোটবেলা থেকে যার মুখে যে কথাগুলি শুনেছি সেটাকে আমার বাস্তবায়ন করতে হবে। এর বাইরে আর কোনো চাওয়া পাওয়া নেই। শুধু বাংলাদেশের মানুষের মুখে হাসি দেখতে চাই, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন দেখতে চাই। জাতির পিতার আদর্শ অনুসরণ করে করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব হারিয়েছি, বাবা মা ভাই, কিন্তু একটা আদর্শকে নিয়েই পথ চলি, এটাই আমার শক্তি। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। নিজেকে কখনো ব্রিগেডিয়ার, কখনো কর্নেল, কখনো বা চিকিৎসা বিজ্ঞানী পরিচয় দেয়া ইশরাত রফিক ঈশিতা নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। ছদ্মবেশ ধারণকারী ঈশিতার বিরুদ্ধে 120 চিকিৎসককে প্রতারণার জালে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি মিথ্যা তথ্য দিয়ে বেসরকারি টেলিভিশনে টক শোতেও অংশ নিত এই প্রতারক। আপেশারের রিপোর্টে থাকছে বিস্তারিত। এইটাই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল কাউন্টার ক্রাইম ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, এবং আমাদের আরেকটা অর্গানাইজেশন আছে ইয়াং ওয়ার্ল্ড লিডার্স ফর হিউম্যানিটি, ওটার কো-ফাউন্ডার আমি। তো ওখান থেকে কিন্তু আমরা এরকম অ্যাসাইনমেন্ট নিয়েছিলাম যে একটা পেশেন্টও যেন ডক্টর না পেয়ে ফেরত না যায়। ইশরাত রফিক ঈশিতা ময়মনসিংহের একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করেন। চিকিৎসক হিসেবে কখনো রোগী না দেখলেও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ক্যান্সার সহ নানা রোগের পরামর্শ দিতেন তিনি। এমনকি তার ঝুলিতে আছে চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য দেশি বিদেশি নানা সম্মাননা। নিজেকে পরিচয় দিতেন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও চিকিৎসা বিজ্ঞানী হিসেবে। বেশ কয়েক বছর ধরে এমন মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করে আসা ঈশিতাকে মিরপুর শাহ আলী এলাকা থেকে তার সহযোগী সহ গ্রেপ্তার করা হয়। কারণবাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় 2014 সালে একটি সরকারি সংস্থায় চুক্তিভিত্তিক চিকিৎসক হিসেবে কর্মরত অবস্থায় শৃঙ্খলাজনিত কারণে চাকরি হারান। এরপর থেকেই প্রতারণা করে আসছিলেন। দুর্নীতি সহ বিভিন্ন বিষয়ক আন্তর্জাতিক সংস্থার দূত অথবা অ্যাম্বাসিডর হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। গ্রেফতারকৃতরা যোগ সাজসে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ভুয়া সদস্য, কর্ণধার ও দূত হিসেবে দেশে বিদেশে প্রতারণার মাধ্যমে অপরাধ কার্যক্রমে যুক্ত ছিল। তাদের আরো বেশ কয়েকজন সহযোগী আছে বলে আমরা জানতে পারি। করোনার সময় ডাক্তারদের প্রশিক্ষণ ও সনদ বিতরণের নামে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। করোনা সার্টিফিকেট প্রদান সহ করোনা বিশেষজ্ঞ করার নামে উনি দুবার দুটা সেমিনার করেছে 30-60 জনের, এবং সেখানে উনি দেখিয়েছেন যে বিভিন্ন বিদেশি ডক্টররা তাদের সার্টিফিকেট দিচ্ছেন, যেহেতু তারা অনলাইনে করেছেন। সেখানে সবার কাছ থেকে ওনারা 4000 টাকা করে নিয়েছিলেন এই সার্টিফিকেট দেওয়ার নামে, এবং তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয় যেটা সম্পূর্ণটাই ভুয়া। এদিকে রাজধানীর হাতিরঝিল থানার 2 মামলায় ঢাকার সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা একার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গৃহকর্মী নির্যাতনের মামলায় নায়িকা একার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। কুমিল্লায় এমপি ও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার স্বপ্ন ছিল হেলেনা জাহাঙ্গীরের। এ কারণে সব সময় থাকতে চেয়েছেন আলোচনায়। রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিচ্ছেন হেলেনা জাহাঙ্গীর। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পুলিশের গুলশান বিভাগের ডিসি সুদীপ চক্রবর্তী। তিনি জানান, রিমান্ডে তথ্য দিতে নানা তালবাহানা করছেন হেলেনা। চাঁদাবাজি এবং মানুষকে ব্ল্যাকমেইল করে অর্থ উপার্জন, সুনাম সুখ্যাতি অর্জন করতে অনুমোদনহীন টেলিভিশন চালু করেন, যার মাধ্যমে নিজের সব কর্মকাণ্ড প্রচার করে সিস্টার হেলেনা হিসেবে পরিচিত পাবার চেষ্টা করেন। তার প্রধান লক্ষ্য ছিল রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়া। সম্মানজনক যারা ব্যক্তি তাদের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রকাশ করা, মিথ্যা তথ্য প্রকাশ করা এবং তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার যে অপচেষ্টা, আমরা তাকে জিজ্ঞাসাবাদের সময় এই বিষয়টাকে প্রাধান্য দিয়েছি। এবং এর বাইরেও প্রাসঙ্গিকভাবে কিন্তু আরও বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে এসছে, এবং আরেকটি মামলা হয়েছে, সেখানে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, মাদক নিয়ন্ত্রণ আইন,
টেলিযোগাযোগ আইনে এবং বিশেষ ক্ষমতা আইনে, এবং সেই মামলা নিয়ে যেহেতু এখন তদন্ত ওইভাবে চলছে না, আপাতত আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা সেটাকে গুরুত্ব দিচ্ছি। টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নতুন ও পুরনো রোহিঙ্গাদের একই রেশন কার্ড দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় 12 এপিবিএন সদস্য আহত হয়েছে। রোববার দুপুরে টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে এ ঘটনা ঘটে। এবিপিএন এর 16 ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, নয়াপাড়া ক্যাম্পে নতুন এবং পুরনো রোহিঙ্গাদের মধ্যে একই রেশন কার্ড দেয়া নিয়ে উত্তেজনা তৈরি হয়। এ সময় বিভিন্ন স্থানে রোহিঙ্গা নারীরা জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এপিপিএন সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে রোহিঙ্গা নারীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর ইট পাটকেল ছোড়ে। এতে এপিপিএন এর 12 জন সদস্য আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সম্প্রতি যে ফুড কার্ড, সেই ফুড কার্ড যখন তাদের মধ্যে দেয়া হয়, যারা পুরাতন যারা আগে এসেছিল তারা এটা মানতে নারাজ। তারা আজকে হঠাৎ করেই জড়ো হয়ে তারা বিক্ষোভ করতে থাকে। আর্ম পুলিশ ব্যাটালিয়ন সেখানে তাদেরকে নিবৃত্ত করতে চাইলে তারা একটা পর্যায়ে পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। 6 বছরে সরকারি সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে দেশের বিলুপ্ত সব ছিটমহলে। রাস্তাঘাট নির্মাণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ উন্নয়নের ছোঁয়া লেগেছে এসব জনপদে। এতে সন্তুষ্টি জানিয়েছেন 68 বছরের বন্দিদশা থেকে মুক্ত হাজারো মানুষ। লালমনিরহাটের হাসানুল আজিজ ও কুড়িগ্রামের আব্দুল কুদ্দুসের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 68 বছর ধরে ছিল না জাতীয় পরিচয়, নাগরিকত্ব, এমনকি মৌলিক চাহিদা পূরণের কোনো উদ্যোগ। অনেকটা বন্দি জীবন কাটত বাসিন্দাদের। পরে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ উদ্যোগে মুক্তির স্বাদ পায় সীমান্তের 111টি ছিটমহলের 41,000 নাগরিক। 2015 সালে 31 জুলাই মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিলুপ্ত হয় অভিশপ্ত ছিটমহল নামটি। স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পান তারা। আগে আমরা সিটে জীবনযাপন করতাম, খুব কষ্টকর দুঃখ কষ্ট হয়ে আমরা জীবনযাপন করতাম। রাস্তাঘাট ছিল না, স্কুল কলেজ ছিল না। সিট এখন অনেক উন্নত হয়েছে, এখন সুবিধা পাইছি, রেস্টারি হইতেছে, আগের চেয়ে অনেক ভালোই আছি। শেখ হাসিনা নেত্রী আমাদেরকে যথেষ্ট পরিমাণ আমাদেরকে সহযোগিতা করছে। স্বীকৃতি পাওয়া এসব মানুষের ভাগ্য উন্নয়নে কাজ শুরু করে আওয়ামী লীগ সরকার। রাস্তাঘাট নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, কৃষি ঋণ প্রদান, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল স্থাপন করা হয়। পরিবর্তন আসে তাদের জীবনযাত্রায়। সব ধরনের সহযোগিতা এবং উন্নয়ন কর্মকাণ্ড সেখানে গৃহীত হয়েছে। আবাসনের কথা যদি বলি, এবং সেখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। ছিটমহল এবং সাধারণ বাংলাদেশের আগের যে পার্শ্ববর্তী এলাকা একই রকম উন্নয়ন। সরকারি হিসেবে গত অর্থবছর পর্যন্ত 225 কোটি টাকার প্রকল্প সম্পন্ন হয়েছে স্বাধীনতার স্বাদ পাওয়া এসব মানুষের উন্নয়নে। নাদিরা সুলতানা, RTV। টোকিও অলিম্পিকে পুরুষদের 400 মিটার স্প্রিন্টের হিটে 8 জন প্রতিযোগীর মধ্যে 8ম হয়ে বিদায় নিলেন বাংলাদেশের জহির রায়হান। তার সাথে টোকিও অলিম্পিক যাত্রা শেষ হলো বাংলাদেশেরও। বিভিন্ন ডিসিপ্লিনে অংশ নেওয়া 6 প্রতিযোগী 5 জন বিদায় নিয়েছেন আগে। বাকিরা উন্নতির ছাপ দেখালেও জহির গড়তে পারেননি নিজের সেরা টাইমিংটাও। তিনি দৌড় শেষ করেছেন 48.29 সেকেন্ড সময় নিয়ে। প্রথম রাউন্ডের এই হিটে 44.82 সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের মাইকেল চেরি। আর এর মধ্য দিয়ে শুধু অংশগ্রহণই সীমাবদ্ধ থাকলো বাংলাদেশের অলিম্পিক। তিন দিনের রুম কোয়ারেন্টাইন শেষে মুক্ত হওয়ায় বাংলাদেশে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। সিরিজ শুরুর একদিন আগে মিরপুরে অনুশীলনে ব্যস্ত সময়ে পার করেছে দুই দল। জিম্বাবুয়ে সফরের ছোটখাটো চোট কাটিয়ে অনুশীলন করছেন টাইগাররা, তাই স্বস্তি ছড়াচ্ছে কোচের কণ্ঠে। বিস্তারিত থাকছে মমিন রহমানের রিপোর্টে। দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি, তাতে বিরাম নেই টাইগারদের। বৃষ্টির ফাঁকেই কঠোর অনুশীলনে মনোযোগী রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। জিম্বাবুয়ের বিপক্ষে সফল সিরিজের গন্ধটা এখনও গায়ে লেগে, তবুও যেন আত্মবিশ্বাসের ভেলায় ভাসার সুযোগ নেই। প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, দলটার সঙ্গে আসেননি ওয়ার্নার স্মিথদের মতো বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তাতে কি মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পাদের মতো ক্রিকেটাররাই যথেষ্ট যে কোনো দলকে ঘায়েল করতে।
টাইগারদের দলে নেই মুশফিকুর রহিম, তামিম ইকবাল, লিটন দাস। তার ওপর ছোটখাটো চোট সমস্যায় রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। তবে প্রথম দিনের অনুশীলনে হাসি ফুটেছে কোচের মুখে। দলে বড় কোনো ইনজুরির শঙ্কা নেই। জিম্বাবুয়ে সফরে পাওয়া চোট থেকে সৌম্য সরকারও সেরে উঠছেন। সিরিজ শুরুর আগে থেকেই সে পুরোপুরি সেরে উঠবে বলে আশা করছি। বিকেলে কঠোর স্বাস্থ্যবিধির মধ্যে অনুশীলন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মমিন রোহন, RTV, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবে না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকেও সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।